বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলা সাহিত্যের এক বিশাল ক্যানভাস। আর তার লেখা বিড়াল প্রবন্ধটি এটি আক্ষরিক অর্থেই এক মাস্টারপিস। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা এই ধ্রুপদী এবং চরম ব্যঙ্গাত্মক লেখাটির একদম গভীরে যাব। যারা সাহিত্য ভালোবাসেন বা হয়তো সামনেই পরীক্ষা আছে, সবার জন্যই আজকের এই বিশ্লেষণটা দারুণ কাজে আসবে। চলুন শুরু করা যাক। আলোচনার সুবিধার্থে পুরো বিষয়টাকে 5টি ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। প্রথমে থাকছে প্রবন্ধের উৎস ও পরিচয়, এরপর কমলাকান্তের সেই অদ্ভুত নেপোলিয়ন কল্পনা, তারপর দুধ চুরি ও দ্বন্দ্ব, এরপর বিড়ালের দেওয়া সাম্যবাদের পাঠ এবং সবশেষে পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো প্রথম পর্ব, প্রবন্ধের উৎস ও পরিচয়। যে কোনো সাহিত্য পড়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা জানা কিন্তু ভীষণ জরুরি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা এই বিড়াল প্রবন্ধটি মূলত কমলাকান্তের দপ্তর বইয়ের ১৩ নম্বর প্রবন্ধ। এটি প্রকাশিত হয়েছিল ১৮৫৭ সালে। আর এর ধরনটা হলো দারুণ রসাত্মক এবং ব্যঙ্গধর্মী। মানে হাসতে হাসতেই এটা সমাজের অনেক গভীর সত্যি তুলে ধরে। আর হ্যাঁ, লেখাটি কিন্তু প্রথাগত সাধু ভাষায় রচিত। পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো একদম মিস করা যাবে না। এই প্রবন্ধের আসল মজাটা কিন্তু লুকিয়ে আছে রূপকের ভেতর। এটা স্রেফ একটা বিড়ালের গল্প নয়। এখানে কমলাকান্ত চরিত্রটি আসলে আমাদের ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা পুঁজিপতিদের প্রতীক, যারা সবসময় নিজেদের স্বার্থ আর স্থিতাবস্থা বজায় রাখতে চায়। আর ওই বিড়াল বা মার্জার, সে হলো সমাজের সেই শোষিত, নিগৃহীত আর বঞ্চিত সাধারণ মানুষ। এই রূপকটা মাথায় গেঁথে নিলে পুরো গল্পটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, কমলাকান্তের নেপোলিয়ন কল্পনা। গল্পের একদম শুরুর দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করি আমরা। কমলাকান্ত একটি চারপায়া মানে খাটিয়ার ওপর বসে আছেন, তার হাতে হুকো, আর তিনি রীতিমতো আফিমের নেশায় বুঁদ হয়ে ঝিমাচ্ছেন। ঘরের পরিবেশটাও বেশ অদ্ভুত, একটা টিমটিমে আলো জ্বলছে, আর সেই আলোর কারণে দেয়ালে যে ছায়া পড়ছে সেটা দেখতে একদম প্রেত বা ভূতের মতো লাগছে। একটা গা ছমছমে অথচ দারুণ হাস্যকর পরিস্থিতি। নেশার ঘোরে মানুষের যে কি অদ্ভুত সব চিন্তা মাথায় আসে। কমলাকান্ত ভাবছিলেন তিনি নাকি ওয়াটারলু যুদ্ধের মাঠে স্বয়ং নেপোলিয়ন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ শব্দ হল ম্যাও। আর মাতাল কমলাকান্তের মনে হল নেপোলিয়নকে যিনি হারিয়েছিলেন সেই ডিউক অফ ওয়েলিংটনই বোধহয় বিড়াল হয়ে তার কাছে একটু আফিম চাইতে এসেছেন। ভাবা যায়। অবশ্য কয়েক মিনিট পরে ঘোর কাটতে তিনি বুঝলেন, আরে না, এটা তো একটা সাধারণ বিড়াল, যে কিনা তার জন্য রাখা খাঁটি দুধটুকু দিব্যি খেয়ে ফেলেছে। বঙ্কিমচন্দ্রের হিউমার বা কৌতুকবোধের লেভেলটা জাস্ট ভাবুন একবার। তৃতীয় পর্ব, দুধ চুরি ও দ্বন্দ্ব। দুধ চুরি যাওয়ার পর কমলাকান্ত পড়লেন এক মহা ফাপড়ে। প্রসন্ন নামের এক গোয়ালিনী মঙ্গলা নামক গরুর দুধ তার জন্য রেখে গিয়েছিল। এখন বিড়াল সেটা খেয়ে নিয়েছে। মজার ব্যাপার হলো, কমলাকান্ত নিজের মনে ঠিকই বুঝতে পারছেন যে এই দুধের উপর তার যতটা অধিকার, ওই ক্ষুধার্ত বিড়ালটারও ঠিক ততটাই অধিকার। কিন্তু বাদশাদ হল সমাজের নিয়ম। সমাজে তো নিয়ম হলো বিড়াল দুধ খেলে তাকে মারতে হবে, নইলে সবাই কাপুরুষ বলবে। তাই নিতান্ত বাধ্য হয়ে, বলতে গেলে একদম লোক দেখাতে, একটা ভাঙা লাঠি বা যষ্টি হাতে নিয়ে তিনি বিড়ালের দিকে তেড়ে গেলেন। কিন্তু বিড়ালটার রিয়াকশন কি হলো? সে তো ভয় পেলই না, উল্টে বেশ আয়েশ করে একটা হাই তুলে বলল মিয়াও। মানে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এই চরম নির্লিপ্ত আচরণ দেখে কমলাকান্ত নিজেই এত অপ্রস্তুত হয়ে গেলেন যে লাঠিটা ফেলে দিয়ে সুর করে আবার নিজের হুকোটি হাতে তুলে নিলেন। গল্পের এই মজার অংশটা পেরিয়ে আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ঢুকছি। পর্ব ৪, বিড়ালের সাম্যবাদের পাঠ। এই অংশের মূল সুরটি হল সাম্যবাদ বা ইগ্যালিটেরিয়ানিজম। সহজ কথায়, সমাজের সব প্রাণীর সমান অধিকার আর সম্পদের সমান ভাগ। বঙ্কিমচন্দ্র এখানে অসম্ভব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি নিজে সরাসরি কিছু না বলে বিড়ালটিতে দিয়ে সমাজের চরম বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করিয়েছেন। বলা যায় বিড়ালটি এখানে লেখকেরই মুখপাত্র। কমলাকান্ত কিভাবে বিড়ালের কথা বুঝলেন? কারণ তিনি দিব্যকর্ণ বা ঐশ্বরিক শ্রবণ শক্তি লাভ করেছিলেন। আর বিড়ালের যুক্তিগুলো শুনলে চমকে যেতে হয়। সে বলছে, মানুষ আর বিড়াল দুজনেরই তো খিদে পায়, তাই না? তাহলে পৃথিবীর সব ভালো ভালো খাবার শুধু মানুষের পেটে যাবে কেন? কোনো ধর্মগ্রন্থে কি লেখা আছে যে খিদে মেটানোর জন্য কাউকে লাঠি দিয়ে পেটাতে হবে?
বরং ধর্মে তো বলে পরোপকার করাই আসল কাজ। বিড়ালটি দুধ খেয়ে কমলাকান্তকে সেই পরোপকার করার সুযোগই করে দিয়েছে। তাই বিড়ালের সোজাসাপটা দাবি, তাকে মারা তো দূরের কথা, কমলাকান্তের উচিত তার প্রশংসা করা। লজিকটা কিন্তু একেবারে অকাট্য। আর ঠিক এখানেই উঠে আসে পুরো প্রবন্ধের সবচেয়ে আইকনিক একটা ডায়লগ। বিড়াল বলছে, খাইতে পাইলে কে চোর হয়? মানে কেউ কি এমনি এমনি চোর হয়? অভাব আর খিদে তো মানুষকে চুরি করতে বাধ্য করে। পেট ভরা থাকলে কেউ অন্যের জিনিসে হাত দেয় না। এই একটা মাত্র প্রশ্ন যেন পুরো সমাজ ব্যবস্থার দিকে আঙুল তুলে দেয়। বিড়ালের মতে সমাজে চোর চুরি করে ঠিকই, কিন্তু সে আসল অপরাধী নয়। আসল অপরাধী হল সেই সব কৃপণ ধনী ব্যক্তিরা যারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আটকে রাখে, মজুত করে। এই ধনীদের কৃপণতার জন্যই তো গরিব মানুষ খাবার পায় না আর বাধ্য হয়ে চুরির পথে নামে। তাই বিড়ালের সোজা হিসেব, একজন চোরের চেয়ে এই কৃপণ ধনীরা ১০০ গুণ বেশি দোষী। চিন্তা করা যায় সেই ঊনবিংশ শতাব্দীতে বসে বঙ্কিমচন্দ্র কতটা আধুনিক আর প্রগতিশীল একটা আর্থসামাজিক বিশ্লেষণ দাঁড় করিয়েছিলেন। আমাদের মূল আলোচনার শেষ পর্যায়ে এবার পর্ব ৫, গুরুত্বপূর্ণ এমসিকিউ। পরীক্ষার জন্য কিছু তথ্য একেবারে ঠোঁটস্থ রাখা চাই। যেমন, কমলাকান্ত কাকে বিড়াল ভেবেছিলেন? ওয়েলিংটনকে। ঘরে দুধ রেখে গিয়েছিল কে? গোয়ালিনী প্রসন্ন। গরুর নাম কি ছিল? মঙ্গলা। আর এই দুর্দান্ত প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর থেকে। এই ৪টে তথ্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা, চলুন দেখি আমাদের স্মৃতিশক্তি কেমন কাজ করছে। একটু আগেই আমরা আলোচনা করেছি লাঠিটা ফেলে দেওয়ার পর কমলাকান্ত হাতে কি নিয়েছিলেন, আর সেই কোন বিশেষ ক্ষমতা যার জোরে তিনি বিড়ালের ভাষা দিব্যি বুঝতে পেরেছিলেন। একটু ভাবুন তো। ঠিক ধরেছেন, তিনি লাঠি ফেলে দিয়ে হাতে নিজের সেই হুকো তুলে নিয়েছিলেন। আর তার সেই বিশেষ ক্ষমতাটি ছিল দেব্যকর্ণ বা ঐশ্বরিক শ্রবণ শক্তি, যার সাহায্যে তিনি বিড়ালের মনের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। আর একটা প্রশ্ন, বিড়ালের সেই গভীর ফিলসফি বা দর্শনের কথা মনে আছে তো? তার মতে একজন সাধারণ ক্ষুধার্ত চোরের চেয়ে সমাজে কে ১০০ গুণ বেশি দোষী? একদম তাই। উত্তরটা হল কৃপণ ধনী, সেই সব মানুষ যারা অন্যের অনাহার দেখেও নিজেদের সম্পদের পাহাড় আঁকড়ে বসে থাকে। বিড়ালের চোখে তারাই হল চুরির আসল হোতা। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকেই যায়। যদি এই কৃপণ ধনীরাই অভাব আর চুরির আসল কারিগর হয়, তাহলে আমাদের সমাজ আর আইন কেন শুধু ক্ষুধার্ত মানুষটাকেই শাস্তি দেয়? সম্পদ যারা কুক্ষিগত করে রাখছে তাদের কেন কাঠগড়ায় দাঁড় করানো হয় না? বঙ্কিমচন্দ্রের সেই ১৮৫৭ সালে তোলা এই প্রশ্ন আজকের এই আধুনিক সমাজেও কতটা প্রাসঙ্গিক, সেটা একবার ভেবে দেখার মতো বিষয় নয় কি? আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণ নতুন করে ভাবার খোরাক যোগাবে। ভালো থাকবেন।